হাসিনার সময় বাংলাদেশ দুর্নীতি সাগরে নিমজ্জিত ছিল বললেন ডক্টর ইউনূস। পাচারকৃত অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা। অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে $200 মিলিয়ন দিচ্ছে যুক্তরাষ্ট্র। $100 কোটি ঋণ সহায়তার ঘোষণা বিশ্বব্যাংকের। জুলাই আন্দোলনে বিএনপির 422 নেতাকর্মী নিহত হয়েছে জানালেন মির্জা ফখরুল। রাষ্ট্র সংস্কার পূর্বক দ্রুত নির্বাচনের তাগিদ। এবং ভাদ্রের বৃষ্টিতে রাজধানীতে নাগরিক ভোগান্তি চরমে। বিপাকে শ্রমজীবী ও অফিসগামীরা। আজ থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পূর্বাভাস। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের। এবার বিস্তারিত। শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ দুর্নীতির সাগরে নিমজ্জিত ছিল বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুর্নীতির মাধ্যমে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সরকারের চ্যালেঞ্জ মন্তব্য করে এতে যুক্তরাষ্ট্রের সহায়তাও চান তিনি। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ সহায়তা চান। এ সময় ডক্টর ইউনূসের নেতৃত্বে প্রশংসা করে মার্কিন ট্রেজারি বিভাগের সহকারী সচিব ব্রেন্ট নিম্যানের নেতৃত্বে প্রতিনিধি দলটি জানায় বাংলাদেশের সংস্কার এজেন্ডাকে সমর্থন করছে ওয়াশিংটন। সংস্কারের জন্য প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তা দিতে হোয়াইট হাউস প্রস্তুত বলেও জানায় প্রতিনিধি দল। এদিকে প্রথমবারের মতো সেনা সদর পরিদর্শন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সেনা সদরে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও এসজিপি পিএসসি তাকে স্বাগত জানান। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ, মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান সহ ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। এ সময় প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে অবহিত করা হয়। সুশাসন, সামাজিক, অর্থনৈতিক ও স্থিতিশীলতা বজায় রাখতে ঢাকাকে $200 মিলিয়ন অর্থ সহায়তা দেবে ওয়াশিংটন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে এ আশ্বাস দেন ইএসএআইডির সহকারী প্রশাসক অঞ্জলি কৌর। বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা সহ কয়েকটি বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে। শামীউজ্জামান চৌধুরীর প্রতিবেদন। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইমার ও পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর নেতৃত্বে ঢাকায় 6 সদস্যের প্রতিনিধি দল। সফরের দ্বিতীয় দিন তারা বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে। ইউএসএআইডির উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর বলেন, বাংলাদেশের সমৃদ্ধি ও আর্থিক প্রবৃদ্ধির লক্ষ্যে কাজ করবে যুক্তরাষ্ট্র। Finance to commerce to agriculture. And I want to say that it's been, and the foreign ministry, and I want to say it's been such a pleasure to be able to have these conversations, and we know that collaboratively we'll be able to work together even more closely. আলোচনা হয় বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সহ বেশ কয়েকটি বিষয়ে। কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগোবো, এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে মার্কিন প্রতিনিধি দল। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র সচিব। অগ্রাধিকার বিবেচনায় আর্থিক খাত ও রাজস্ব খাতের সংস্কার, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রম পরিবেশ, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা মানবিক সহায়তা সহ নানা বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং ইউএসএআইডির মধ্যে বার্ষিক সহযোগিতা চুক্তিটি আজকে স্বাক্ষরিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে ঢাকা ওয়াশিংটন বৈঠকে অর্থনৈতিক সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহায়তার বিষয়গুলো উঠে আসে। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।
এদিকে বাংলাদেশকে প্রায় 100 কোটি ডলার ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক, যা দেশি মুদ্রায় দাঁড়ায় 11,954 কোটি টাকা। আর্থিক খাত সংস্কারে এই ঋণ দেওয়ার কথা জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য জানান। 100 ডলারের মধ্যে পলিসি বেসড ঋণ হিসেবে 75 কোটি ডলার এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে 25 কোটি ডলারের ঋণ সহায়তা দেওয়া হবে। ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এ ঋণ অনুমোদন হওয়ার কথা। মুক্তিযুদ্ধ না করেও যারা মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক আজম। বলেন, মুক্তিযোদ্ধা কোটায় সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। পরবর্তীতে সে তালিকা জাতির সামনে তুলে ধরা হবে। রোববার সচিবালয়ে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন উপদেষ্টা। ফেনীর বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ হয়নি উল্লেখ করে বলেন, এতে আরও 1 সপ্তাহ লাগবে। মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা প্রস্তুত হয়ে যাওয়ার পরে আশা করি আমরা আপনাদের সামনে হাজির হব, আপনাদেরকে পুরো বিষয়টি জানাবো। যদি কেউ মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযোদ্ধা সুবিধাদি গ্রহণ করে থাকে, এটা তো শাস্তিযোগ্য অপরাধ, এটা তো প্রতারণা করেছে জাতির সাথে। যেটা না, যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা অপমানিত বোধ করছে এই বিষয়টা নিয়ে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই। জুলাই আন্দোলনে দলটির 422 জন নেতাকর্মী নিহত হয়েছেন। রোববার রাজধানী গুলশানে বিএনপির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্র সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে তাগিদও দেন তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে এই সময় আওয়ামী লীগের 1.5 দশকের শাসনামলে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরেন বিএনপি মহাসচিব। এই বিজয়ের পেছনে রয়েছে অসংখ্য নির্যাতিত মানুষের বেদনার অপ্রকাশিত ইতিহাস। গুম হওয়া ছেলের ফেরার প্রতীক্ষায় ব্যথাতুর মায়ের ডাক, স্বামী হারানো বেদনা বিধুর স্ত্রীর অনন্ত আর্তনাদ, পঙ্গু বাবার জন্য সন্তানের হৃদয় বিদারক হাহাকার, আর কারাগারে বন্দী ভাইয়ের জন্য বোনের নীরব প্রার্থনা। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই গণহত্যায় 13 আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের শহীদ হন 875 জন মানুষ, যার মধ্যে কমপক্ষে 422 জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। ফেসিবাদের দোসররাই পোশাক শিল্পে অস্থিরতার পাশাপাশি ছাত্র জনতার আন্দোলনকে নষ্ট করতে নানাভাবে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। এই প্রশাসন এখন পর্যন্ত ফ্যাসিবাদ মুক্ত হতে পারেনি। এত ডিপ রুটেড চলে গিয়েছিল আপনার এদের ফ্যাসিবাদ, ডিপ স্টেটে তৈরি হয়েছিল যে সেখান থেকে আপনার এখন ফ্যাসিবাদ বিরোধী লোকজনকেও খুঁজে বের করা কঠিন হয়েছে। তাও তারা করছেন। ইন্ডাস্ট্রিয়াল বেলগুলোতে যে অশান্তি সৃষ্টি করা হচ্ছে, এর পছন্দ তো সুস্পষ্টভাবে ফ্যাসিবাদের দোষরদেরই আপনার ইঙ্গিত আছে, এটা পরিষ্কার হয়েছে, বোঝাও যাচ্ছে। অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে এমন আশাবাদও জানান বিএনপি মহাসচিব। ইন্টারিম গভর্নমেন্ট আছে, যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে অতি দ্রুত আমাদের সকলের মতামত নিয়েই একটা সংস্কারের মধ্য দিয়ে তারা নির্বাচনে যাবে, যে নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সরকারি নির্দেশ মেনে এখনো খুলেনি সাভার আশুলিয়ার অনেক পোশাক কারখানা। এমনকি একদিন আগে খোলা থাকা প্রতিষ্ঠানও রহস্যজনক কারণে বন্ধ থাকতে দেখা গেছে। তবে যেসব কারখানা খুলেছে তার শ্রমিক মালিকরাও উৎকণ্ঠায় রয়েছেন। পোশাক কারখানার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানিয়েছে শিল্প পুলিশ। গাজীপুর থেকে ফিরে আরো জানাচ্ছেন রেজা খান। আমাদেরকে বিবেচনা করতে হবে। শনিবার পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর সঙ্গে বৈঠকে রোববার থেকে পুরোদমে শিল্প কারখানা খোলার নির্দেশ দেন শিল্প ও শ্রম উপদেষ্টা। আগামীকাল ফ্যাক্টরি চলার জন্য কথা হয়েছে।
যদিও সরকারি নির্দেশ উপেক্ষা করে এখনো বন্ধ আছে সাভার, আশুলিয়া, গাজীপুরের অনেক কারখানা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ, এটা তো কোনো বন্ধর ভিতরে পড়ে না। খোলার পরে আর কোনো আন্দোলন চলবে না। আপনারা যে আগুন লাগাচ্ছেন বা ভাঙচুর করছেন, এতে শুধু মালিক ক্ষতিগ্রস্ত নয়, এতে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত। আবার আশ্চর্যের বিষয় হলো শনিবার খোলা ছিল এমন কারখানাও রোববার খোলেনি। আজকের থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ। গতকালকে ডিউটি করছি, রাত্রে মেসেজ গেছে ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ। কালকে কিন্তু আমরা ডিউটি করে গেছি, আমরা ডিউটি যাই। এদিকে সরকারি নির্দেশনা মেনে বেশিরভাগ কারখানা খুললেও উদ্বেগ কাটছে না সংশ্লিষ্টদের। চারদিকে যে ধরনের আমরা নিউজ পাচ্ছি প্রতিনিয়ত, এতে আসলে কপালে চিন্তার ভাঁজ, উদ্বেগ, উৎকণ্ঠা যেন আমাদের পিছন ছাড়ছে না। কোনো গ্যামজাম চাই না, আমি চাই সুন্দর মতো এগিয়ে যে কাজ করতে। সরকারকে যথাযথভাবে সবারই সহযোগিতা করতে হবে। কারখানার নিরাপত্তায় নিয়োজিত আছে আইন শৃঙ্খলা বাহিনী। কিছু কিছু দাবি শ্রমিক পক্ষ দাবিগুলো মানে নাই, যে দাবিগুলো সেই দাবি নিয়ে তারা একটু উচ্ছৃঙ্খলতা ভাব দেখাচ্ছে মালিকের সামনে। মালিক নিরাপত্তার স্বার্থে গার্মেন্টস কয়েকদিন বন্ধ রাখছে, আবার ওপেন করে দেবে। অর্থনীতি রক্ষায় পোশাক শিল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকার তাগিদ দিয়েছেন শিল্প সংশ্লিষ্টরা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনের লক্ষ্যে আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করেছে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি। এ সময় দ্রুত উদ্ভূত পরিস্থিতির উন্নতি হবে বলে আশা ব্যক্ত করেন কমিটির নেতৃত্বে থাকা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সবুর হোসেন। ওদিকে রোববার সকাল থেকে কারখানা শ্রমিকরা কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করে। নাশকতা ও সহিংসতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা রাস্তায় না নেমে আমরা ফ্যাক্টরিতে দাবি দেওয়াগুলো যাতে জানাতে পারি, সেটা সরকারের কাছে যাতে আমরা পৌঁছাতে পারি এবং বিভিন্ন শিল্প সেক্টরের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে যাতে পৌঁছাতে পারি, সেই লক্ষ্যে এই কমিটি গঠিত হয়েছে। সারা দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 486 জন হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ের মধ্যে মারা গেছে একজন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 107 জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছে 19,075 জন। এ নিয়ে সেপ্টেম্বর মাসের প্রথম 15 দিনে ডেঙ্গুতে মৃত্যু হলো 24 জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছে 6,234 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা যায়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে বর্তমানে 1,981 জন ডেঙ্গু রোগী ভর্তি আছে, যার মধ্যে ঢাকায় 1,336 জন এবং বাকি 645 জন ঢাকার বাইরে। বন্যার পানি নেমে যাওয়ার পর কুমিল্লার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে পানিবাহিত রোগের সংক্রমণ। গত 21 আগস্ট থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত সময়কালেই নানা রোগে আক্রান্ত হয়েছে জেলার 28,000 মানুষ। তাদের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন চিকিৎসকরা। কুমিল্লা থেকে তাওহিদ হোসেন মিঠুর প্রতিবেদন। কুমিল্লার বন্যা কবলিত এলাকায় পানি নামার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগের প্রকোপ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ 207টি সরকারি মেডিকেল টিম এবং ব্র্যাক ও আর্মি ক্যাম্প সহ কয়েকটি বেসরকারি মেডিকেল টিম তাদের স্বাস্থ্য সেবা দিচ্ছে। বন্যা দুর্গত এলাকায় জ্বর, সর্দি, চর্মরোগ, ডায়রিয়া, সাপে কাটা, বজ্রপাত, পানিতে ডোবা ও বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন আক্রান্তরা। বন্যার থেকে পানি উঠছে বাড়িতে, ঠান্ডা লাগে গেছে। বন্যা পরবর্তী সময়টাতে আমরা যে বিভিন্নভাবে শারীরিকভাবে অসুস্থতার মধ্যে আছি। আমার পর থেকে সবাই মানে ডাক্তার সেবা যত্ন নিচ্ছে, সিট দিচ্ছে আমরা বা খুব আরামে সেবা পাইছি। সরকারি ফর্ম আছে যে বন্যাগ্রস্ত মানুষের জন্য, আমরা ওই ফর্ম থেকে পরীক্ষা নিরীক্ষা, বাইরের ওষুধপত্র এগুলা সরকারিভাবে পাওয়ার সুযোগ পেয়েছি। কুমিল্লা জেনারেল হাসপাতালে বন্যার্ত রোগীর তেমন কোনো চাপ নেই, আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত ওষুধ সরবরাহ করা হচ্ছে বলে জানালেন সিভিল সার্জন। পর্যাপ্ত পরিমাণ খাবার, স্যালাইন সহ কলেরা স্যালাইন এবং অন্যান্য অ্যান্টিবায়োটিক আমরা মজুত রেখেছি। আমাদের এখন যেটা চ্যালেঞ্জ সেটা হলো যে কোনো ধরনের ডিজিজের আউটব্রেকটা প্রতিরোধ করা। এর জন্য আমাদের যে ফিল্ডে যে কর্মীরা আছেন তারা হেলথ এডুকেশনের পাশাপাশি হেলথ এডুকেশন দিয়ে যাচ্ছে। বন্যার্ত রোগীদের যাবতীয় ওষুধ সহ সব পরীক্ষা নিরীক্ষা বিনামূল্যে করছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর চাপ বাড়লেও ডাক্তার, নার্স সহ সকল কর্মীরা নিরলসভাবে বন্যার্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন বলে জানালেন এই কর্মকর্তা। পরীক্ষা নিরীক্ষা যেগুলি আমাদের হসপিটালে হয় বেশি সবই আমরা মোটামুটি ফ্রি করে দিয়েছি। ডাক্তার, নার্স এবং হসপিটালের অন্যান্য স্টাফ
মিলে আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রতিদিন গড়ে 1200 থেকে 300 রোগী ভর্তি থাকছে। জেলায় 87টি ইউনিয়নে মোট রোগী আক্রান্ত 43,731 জন। আফরিন পপি, মোহনা সংবাদ। ভাদ্রের বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েন শ্রমজীবী মানুষ। সপ্তাহের প্রথম কর্মদিবসে ভোগান্তির শিকার হন অফিসগামী কর্মজীবীরাও। তবে আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান বলছেন, সারাদিন বৃষ্টি অব্যাহত থাকলেও সোমবার পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। মনিরুল ইসলামের প্রতিবেদন। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে অবস্থান করছে যশোর ও খুলনা অঞ্চলে। ক্রমেই তা পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে, তাই বৃষ্টির মাত্রাও কমছে। তবে উপকূলীয় অঞ্চলের ভারী ও অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে সারা দেশেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। রাজধানীর বিভিন্ন এলাকায় পরিস্থিতি ছিল ভিন্ন ভিন্ন। সিগন্যালগুলোতে গাড়ির চাপ থাকলেও পুরো ঢাকায় গণপরিবহনের তীব্র সংকট। নিরুপায় অফিসগামী অধিকাংশ মানুষই ছাতা মাথায় যাচ্ছে গন্তব্যে। অনেকেই অপেক্ষা করছেন যানবাহনের। বৃষ্টির জন্য রাস্তায় বেরোতে খুব কষ্ট হচ্ছে, রাস্তায় প্রচন্ড যানজট, পানি রাস্তায়, এগুলা নিয়মকানুন আমাদের মেনে চলতে অনেক কষ্ট হচ্ছে। টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন রিকশা চালক, ফুটপাতের ভাসমান দোকানি এবং নিম্ন আয়ের মানুষ। জীবন জীবিকার তাগিদে বৃষ্টিতে ভিজেই রিকশা চালাতে দেখা গেছে অনেককেই। সেই ভাড়া নাই, টাকটু হইতেছে এইটি আর কি, জীবন বাঁচতেছে। আজ 3 দিন 4 দিন ধরে তো বসে খাইতেছি, তা একদিন আগে বসে রয়েছি আমরা, খাইতে পারতেছি না। লোকজন বাইরে হলেন, আমরা একজনে নিয়ে গেলাম, আমাকে 2 টাকা আয় নেবো, ঠেকা পড়ে আইসি, পেট তো চালাই দেবো। এই বৃষ্টির ভিতরে না 10-15 হাজার মাল লইছি, মাল যদি ব্যস্ত না পারি, মালগুলা পচবো, আঙ্গুল লস, মাহাজন লস, না ব্যস্ত পারলে তো টাকা পয়সা দিব না। অন্য দিন একটু ভালোই বেচা কেনা হয়েছে, মানুষজন রাস্তায় আইছে, অন্যরকম বেচা কেনা নাই। আবহাওয়া অফিস বলছে, রোববার বৃষ্টি অব্যাহত থাকলেও সোমবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। এই নিম্নচাপটার প্রভাবে কিন্তু সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে এবং মধ্যাঞ্চলে। আজকে সারাদিনই বৃষ্টিপাতটা থাকবে, তবে আমরা আশা করছি আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকাংশেই কমে আসবে। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত আর নদী বন্দরগুলোকে 2 নম্বর সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সমুদ্র বন্দরগুলোর জন্য আমরা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করতে বলেছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার দিবাগত রাতে রাজধানীর স্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতাল পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। রোববার রাজধানীর আগারগাঁওয়ে হাসপাতালটিতে ভর্তি হওয়া আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। এ সময় আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার পাশাপাশি শহীদদের পরিবারকে পুনর্বাসন করা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান ডাক্তার রফিকুল ইসলাম। আন্দোলনে আহত হয়ে হাসপাতালে হয়রানির শিকার ব্যক্তিদের অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও জানান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। 6 দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 3য় ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। রোববার দুপুর থেকে এই উৎপাদন কার্যক্রম শুরু হয়। 275 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই ইউনিট থেকে দৈনিক 200 থেকে 220 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। এর আগে 12 সেপ্টেম্বর বিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটের উৎপাদন শুরু হয়। বর্তমানে গড়ে 2টি ইউনিট থেকে 285 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। এতে দেশের উত্তরাঞ্চলে লোডশেডিং অনেকাংশে কমে আসবে বলে জানায় কর্তৃপক্ষ। কোনো নোটিশ ছাড়াই বিনা কারণে বিভিন্ন অজুহাত দেখিয়ে ন্যায্য পাওনা পরিশোধ না করে অন্তত 200 জনকে অপসারণ করার প্রতিবাদে মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করেছে র্যাংস ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সাবেক কর্মকর্তা কর্মচারীরা। মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদারের নেতৃত্বে রোববার ঢাকা র্যাংস ফার্মাসিউটিক্যালস অফিসের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বঞ্চিত কর্মকর্তা কর্মচারীরা ন্যায্য দাবি না পাওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান। দাবি আদায়ে প্রয়োজনে কঠোর কর্মসূচি পালন ঘোষণা দেবেন বলেও জানান তারা। নারায়ণগঞ্জে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘাতে জড়িয়ে পড়ছে বিভিন্ন গ্রুপ। যে কোনো সময় এটি রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিতে পারে এমন আশঙ্কায় পোশাক কারখানার মালিক শ্রমিকরা।
তবে খাতটির নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ব্যবসায়ী সংগঠনের নেতারা কাজ করছেন বলে জানালেন পুলিশ সুপার। নারায়ণগঞ্জ প্রতিনিধি আজমির ইসলামের তথ্যে আরো জানাচ্ছেন শামীম সোনা। শিল্পনগরী নারায়ণগঞ্জে 7 শতাধিক পোশাক শিল্প কারখানা রয়েছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত প্রায় 14 লাখ শ্রমিক। গত 5 আগস্ট সরকার পতনের পর থেকে এসব কারখানায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে মরিয়া কয়েকটি সন্ত্রাসী গ্রুপ নিজেদের পেশি শক্তির জানান দিতে মালিক পক্ষকে দিচ্ছে হুমকি ধামকি। এরই মধ্যে বেশ কয়েকটি সংঘর্ষ হয়েছে। গার্মেন্টস মালিকরা বলছেন, দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখতে প্রশাসনের কাছে দ্রুত সমস্যার সমাধান চান তারা। যখন আমরা এই জুটটা বিক্রি করার চিন্তা করতে যাই বিক্রি করি 20 টাকা 25 টাকা, বাট আমরা সেটাও স্বাধীনভাবে বিক্রি করতে পারি না। এটার দাবি থাকে যারা ক্ষমতায় থাকে তাদের। কর্মস্থলে যাওয়া আসার জন্য নিরাপদ পরিবেশ চান কর্মরত শ্রমিকরা। গার্মেন্টসের আশপাশে অপরিচিত লোকের আনাগোনায় আতঙ্কিত তারা। কিছু উগ্রবাদী লোক বিভিন্ন জায়গায় সংঘবদ্ধভাবে চলাফেরা করতেছে, আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক মাঝে মাঝে হামলা হয়, আমরা এটির চাইতে নিরাপদ থাকার জন্য আমরা চাই সবসময়। আমরা চাই নিরাপদভাবে আমরা যেন ফ্যাক্টরিতে আমরা উপস্থিত হতে পারি এবং সুস্থভাবে কাজ করে বাসায় ফিরতে পারি। বর্তমানে যে ঝামেলাগুলি চলতেছে এটা আমরা চাই না, নিরাপদভাবে গার্মেন্টস চলুক। নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন BKME এর সভাপতি জানান, কোনো রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো মালিক যদি এই কমপ্লেন করে যে আমার এখানে জোর করে এটা করার চেষ্টা করা হচ্ছে, তাহলে কিন্তু আমরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। আর ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনী কাজ করছে বলে জানালেন জেলার পুলিশ সুপার। আমাদের কাছে আইনগত সহায়তা চাইলে আমরা আইনগত সহায়তা করব। সেক্ষেত্রে আমাদের যৌথ বাহিনী আছে, আমাদের সেনাবাহিনী আছে, র্যাব আছে, বিজিবি আছে, আমার পুলিশ আছে। আমরা পুলিশ দেখা যাচ্ছে জিডি নিলাম, মামলা নিলাম, তাদেরকে যারা বড় পর্যায়ে সন্ত্রাসী বা এই কাজে জড়িত তাদেরকে গ্রেপ্তারের ক্ষেত্রে আমরা সবাই আগায় যাব। জননিরাপত্তা নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তারা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। কুষ্টিয়ার খোকসায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ উঠেছে। কেটে নেওয়া হয় বিভিন্ন প্রজাতির 200 গাছ। অবৈধ দখলদারের অত্যাচার থেকে মুক্তি পেতে প্রশাসনের সহায়তা চেয়েছেন মুক্তিযোদ্ধার স্ত্রী আর্চিনা মজিদ। কুষ্টিয়ার খোকসা থেকে পার্থ সারথী ঘোষের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। তিল তিল করে সম্পদ গড়ে তুলেছিলেন কুষ্টিয়ার খোকসার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ। বছর দুয়েক আগে এই সম্পত্তির দিকে নজর পড়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামানের। খুব আক্ষেপের সঙ্গে এই কথাগুলো বলছিলেন প্রয়াত আব্দুল মজিদের স্ত্রী 80 বছরের বৃদ্ধা আর্জিনা মজিদ। আমার অনেক কষ্টের ধন, আমার শিশু সন্তানরা কোনোদিন বাবার আদর স্নেহ ভালোবাসা পায় নাই। আমি সংসার করতে পারিনি। আমার এতিমদের সম্পদটুকু যেন আমি এখন ফিরিয়ে পাই। আদালতে মামলা চলমান। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 2 বছর আগে দখলে নেন মুক্তিযোদ্ধার 25% জমি, কেটে নেয় 200 গাছ। ভুক্তভোগীদের অভিযোগ, সাবেক উপজেলা চেয়ারম্যান আল মাসুম মুর্শেদ শান্তর প্রভাবে তারা এলাকায় দখলবাজি করে বেড়াতো। আওয়ামী লীগের নেতা এখানে সাবেক উপজেলা চেয়ারম্যান আল মুর্শেদ শান্তর মাধ্যম দিয়ে এটা করা হয়েছিল। আওয়ামী লীগের ছত্রছায়া এই জমিটা আক্তার জোরপূর্বক দখল করে নেয়। এরা বিভিন্ন জায়গায় অসহায় নির্যাতিত মানুষের জমি দখল করে সুদের কারবারি করে। কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের পাশে পাইকপাড়া মির্জাপুর গ্রামের এই জমি কাঁটাতারের বেড়া দিয়ে দখলে নেয় চিহ্নিত ভূমিদস্যু আক্তারুজ্জামান। মানুষ শয়তান যখন বাড়ে তখন কিন্তু অনেক কিছু করে ফেলায়। যে শয়তানের কিভাবে দাপন করা যায় আমরা সেটাই চাই। আমি যখন বাধা দিছিলাম সেমন আমার গাত ধরে খেলা দিছিল আক্তাররা। তবে এসব অভিযোগ অস্বীকার করে আক্তারুজ্জামান বলেন, দখল নয় বরং জমিদার পৈতৃক সূত্রে পাওয়া। তবে এ বিষয়ে কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি। এই জমি নিয়ে বেশ কয়েকবার থানায় বসা হয়েছে, ইউনুস স্যারের অফিসে বসা হয়েছে। ইউনুস স্যার আমার আর রেকর্ড মোতাবেক আমার দখলে যাওয়ার পরে ওনারা জমিতে স্ট্যাটাস অস্থায়ী নিষেধাজ্ঞা চাইছে, স্ট্যাটাস করেছে, ভায়োলেশন চাইছে, নাম মঞ্জুর করেছে। খোকসা থানার অফিসার ইনচার্জ বলেন, বিষয়টি তার জানা নেই, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তিনি। অনেক বিষয় তো থানায় আসেন যায়, এখন কোনটা কি অবস্থা না জেনে কিছু বলা যাবে না। একজন মুক্তিযোদ্ধা পরিবারের জমি জোরপূর্বক লিখে নেওয়ার চেষ্টাকে দুঃখজনক বলেও মনে করেন তিনি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ। এদিকে দেশ ছাড়ার আগে নিজেদের লক্ষ্য এবং পরিকল্পনা নিয়ে কথা বলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, পাকিস্তান সিরিজের আত্মবিশ্বাস ভারতের বিপক্ষে বাড়তি অনুপ্রেরণা যোগাবে। রাজা আলাউদ্দিনের প্রতিবেদন।
দীর্ঘ 1 মাসের সফরে ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে 2টি টেস্ট এবং 3টি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে সংবাদ সম্মেলন করেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জানান ভারত সফর নিয়ে নিজেদের পরিকল্পনা। র্যাঙ্কিংও দেখেন ওরা অনেক এগিয়ে আছে আমাদের থেকে, বাট রিসেন্টলি আমরা ভালো একটা সিরিজ পার করে এসেছি। আমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে আমরা 5 দিন কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, কারণ রেজাল্টটা হয়তো 5 দিন পরে লাস্ট সেশনে যাই হয়। প্রত্যেকটা ম্যাচই আমরা জেতার জন্য খেলবো এবং এটা একটা অপরচুনিটি যে সুযোগ থাকবে জেতার। টেস্ট স্ট্যাটাস পাওয়ার 24 বছরে ভারতের বিপক্ষে কোনো টেস্ট ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। টি-20 পরিসংখ্যানও তেমন ভালো না, তবে এবার ভালো খেলার প্রত্যাশার কথা জানান টাইগার কাপ্তান। 2টা ম্যাচই জেতার জন্য খেলবো এবং জেতার জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, প্রসেসটা ইম্পর্টেন্ট। সো আমাদের লক্ষ্য ওটাই থাকবে যে আমাদের কাজটা আমরা ঠিক মতো করতে পারছি কিনা। সো আমরা যদি আমাদের কাজটা ঠিক মতো করতে পারি অবশ্যই ভালো রেজাল্ট সম্ভব, বাট ইট ইজ গোয়িং টু বি ভেরি চ্যালেঞ্জিং। চেন্নাইয়ে প্রথম টেস্ট 19 সেপ্টেম্বর আর কানপুরে শেষ টেস্ট মাঠে গড়াবে 27 সেপ্টেম্বর। সাদা পোশাক লড়াই শেষে 3 ম্যাচ টি-20 সিরিজে মুখোমুখি হবে দুদল। যদিও ব্যাটিংয়ে রান করতে পারেননি, বাট আমার মনে হয় প্রিপারেশন খুব ভালো হয়েছে ওনার এবং আমি আশা করি যে এই সিরিজে উনি ভালো কিছু করবেন। 6 অক্টোবর প্রথম টি-20 হবে গোয়ালিয়রে, 9 অক্টোবর দিল্লিতে হবে দ্বিতীয় এবং 12 অক্টোবর হায়দ্রাবাদে হবে তৃতীয় ও শেষ টি-20। আমার পার্সোনাল লক্ষ্য বাংলাদেশ টিম জিতুক। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। নারী এ দলের তৃতীয় টি-20তে স্বাগতিক শ্রীলঙ্কাকে 10 রানে হারিয়ে 2 ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল বাংলাদেশ। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে 9 উইকেটে 97 রান করে সফরকারীরা। সর্বোচ্চ 26 রান করেন দিলারা আক্তার। লঙ্কান বোলারদের মধ্যে 4 উইকেট নেন মালশা শেহানি। জবাবে ব্যাট করতে নেমে 2 উইকেট হাতে রেখে জয়ের কাছাকাছিতে গিয়েও শেষে স্বাগতিকদের থামতে হয় 87 রানে। মারুফা ও নাহিদা নেন 2টি করে উইকেট। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আবার একবার। শেখ হাসিনার সময় বাংলাদেশ দুর্নীতির সাগরে নিমজ্জিত ছিল বললেন ডক্টর ইউনূস। পাচারকৃত অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা। অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে $200 মিলিয়ন দিচ্ছে যুক্তরাষ্ট্র। $100 কোটি ঋণ সহায়তার ঘোষণা বিশ্বব্যাংকের। জুলাই আন্দোলনে বিএনপির 422 নেতাকর্মী নিহত হয়েছে জানালেন মির্জা ফখরুল। রাষ্ট্র সংস্কার পূর্বক দ্রুত নির্বাচনের তাগিদ। এবং ভাদ্রের বৃষ্টিতে রাজধানীতে নাগরিক ভোগান্তি চরমে। বিপাকে শ্রমজীবী ও অফিসগামীরা। আজ থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পূর্বাভাস। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।